অর্জুনের মতো একজন বীর দ্বারকা এসছে, এরপরে কি হওয়ার কথা? এরপরে পার্টি, উৎসব। তো গিয়ে অর্জুন দেখেছে একটি মেয়েকে দেখে অর্জুন বলেছে এটা কে, এত সুন্দর, হ্যাঁ এত তেজ। কৃষ্ণ অর্জুনকে দেখে বলছে এইটা কি হচ্ছে, ভালো লেগেছে। পালানোর সময় কয়েকজন সৈনিক এটা দেখতে পায়, দেখে বলে এটা কি হলো, এই সুভদ্রা নাও, এই অর্জুন নিয়ে গেল, পালিয়ে গেল, হুলস্থুল লেগে যায়। তো এবার হ্যাঁ দহন শুরু হোক, আমরা আছি, আপনি শুরু করুন। এবং দহন খাওয়া শুরু হলো, যে জ্বলছে আমার ভলক্যানোর মতো ব্যাপার হচ্ছে আর কি, পুরো পর্বত জ্বলে যায়, জঙ্গল টঙ্গল সমস্ত জ্বলে যায়, ওরকম একটা কনসেপ্ট, সব জ্বলে যাচ্ছে। ইন্দ্র বলল যে এবার আমাকে নামতে হবে রাস্তায়। এটা এমন লড়াই করছে অর্জুন, সেটা দেখে ভগবান দেবতারাই ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে পালিয়ে গেছে। লাস্টে মন্দার পর্বত তুলে ছুঁড়ে মেরেছে, তাতে অর্জুন মেরেছে এক তীর এবং শতখণ্ড হয়ে আরো পরে আরো সব মরে গেছে। যাই হোক, বরুণদেব এলেন। বরুণদেব কি করলেন? প্রথম কি দিলেন? গান্ডি। এবার হলো দৈববাণী মানে ইন্দ্রের কাছে এসে বললো যে এই যুদ্ধে কিন্তু আপনি জিততে পারবেন না, এবং যার জন্য আপনি এই চেষ্টাটা করছেন সে কিন্তু কুরুক্ষেত্রে। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। প্রথম কথা, থ্যাংক ইউ। বেশ কিছু মানুষ প্রচণ্ড ভালো ভালো কমেন্ট করছেন, সে কমেন্টগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে। যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বাটনটাকে প্রেস করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই সাজেস্ট করেছেন প্রতি সপ্তাহে 2টো করে এপিসোড যদি আনা যায়, আমাকে প্রাইভেটলিও মেসেজ করে অনেকে বলেছে, বাট সেটা বোধহয় আমাদের এতগুলো কন্টেন্ট আছে সেটা সমস্ত ক্ষেত্রে সম্ভব হয়ে উঠবে না, ওই কারণে এখন অবধি আমরা এটা ভাবছি না। বাট আপনাদের কথাটা যে একেবারেই কনসিডার করছি না তা নয়, হতে পারে কোনো একটা পয়েন্টে আমরা সপ্তাহে 2টো করে এপিকও আনতে পারি। এবং আপনাদের যদি মনে হয় যে আপনারা বৈঠক চ্যানেলটার সঙ্গে আপনারা থাকতে চান, তাহলে একটা জয়েন বলে বাটন আছে, সেই জয়েন বাটনটা ক্লিক করলে এক্ষুনি হয়তো আপনাদের যেই মেম্বারশিপ বেনিফিট সেটা হয়তো দিতে পারছি না, কিন্তু সেটা আমাদের জন্য যথেষ্ট সাপোর্ট, মানে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করে। আপনাদের কাছে ইটস ভেরি লেস অ্যামাউন্ট অফ মানি, 59 রুপিস, বাট আমাদের জন্য ওটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের মনে হয় যে আমরা ওই ভ্যালুটা আপনাদের দিচ্ছি, যে ভ্যালুটার এগেনস্টে বা যে ভ্যালুটার পরিবর্তে আমরা এইটুকু দাবি আপনাদের ঠিক করতে পারি। সেই জন্যই বলা, যদি আপনাদের মনে হয় যে এই দাবিটা আমাদের করার যোগ্যতা আছে, তাহলে মেম্বারশিপ বাটনটা অবশ্যই ক্লিক করবেন। আর সুপার থ্যাঙ্কস বাটন, অনেকেই আমাদেরকে সুপার থ্যাঙ্কস দিচ্ছেন, তাদের প্রত্যেককে প্রচণ্ড অনেক ধন্যবাদ। যদি আপনারও মনে হয় সুপার থ্যাঙ্কস বাটনটা ইউজ করতে পারেন, এনি কন্ট্রিবিউশন উইল বি বেনিফিশিয়াল ফর আস। হয়ে গেছে কথাবার্তা, এখন চলে আসি গল্পে। আমরা মহাভারত নিয়ে কথা বলছি। মহাভারত এমনভাবে বলার চেষ্টা করছি যাতে আপনাদের যাতে আপনাদের এন্টারটেইনিং লাগে, সেটা করার চেষ্টা করছি। আর আমাদের নিজস্ব কিছু ভিউজও দেওয়ার চেষ্টা করছি। আমরা শেষ করেছিলাম অর্জুন দ্বারকায় চলে এসছে, এবং সেখানে একটা বিরাট শোভাযাত্রা হয়েছে, এবং সেখানে অর্জুনকে দেখতে লক্ষ লক্ষ লোক টোক এসছে। এইরকম একটা জায়গায় আমরা শেষ করেছি। এবার যথারীতি এরপরে কি হয়, একটা অর্জুনের মতো একজন বীর দ্বারকায় এসছে, এরপরে কি হওয়ার কথা? এরপরে পার্টি, উৎসব, আবার কি মহা উৎসব শুরু হয়ে গেলো। আর চারিদিকে এরা যে যেখানে পাচ্ছে পার্টি করছে, অর্জুনকে নিয়ে এরা বিরাট ব্যাপার। আর যথারীতি কৃষ্ণ অর্জুন দুজনেই সবাই মিলে পার্টি করছে, বলরাম যত যাদব আছে সবাই খুব পার্টি টার্টি করছে, মহা উৎসব চলছে। নগরবাসী তো করছে, যে যেখানে শপথ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক করছে। আরও কয়েকজন এসছে, শাম্ব, অক্রূর, সারণ, সাত্যকী, প্রদ্যুম্ন তাদের স্ত্রীকে নিয়ে এসছেন, এবং সেখানে বিচরণ করছেন, রীতিমতো পার্টি টার্টি হচ্ছে, খুবই ভালো কথা। এখানে একটা জায়গায় লেখা আছে, শাম্ব এবং প্রদ্যুম্ন কিন্তু কৃষ্ণের ছেলে, 2 ছেলে। হ্যাঁ, এবার একদম এখানে লেখা আছে হলধর মত্ত হয়ে তার পত্নীর সঙ্গে, হলধর মানে কিন্তু আমাদের বলরাম, হ্যাঁ তিনি কিন্তু মত্ত হয়েছেন, এটা কথাটা বলা হয়েছে। অলরেডি তিনি একটু টিপসি, না সবাই টিপসি, সবাই ইনটক্সিকেটেড এখানে। হ্যাঁ সবাই ইনটক্সিকেটেড, হেভি পার্টি চলছে। এইসব পার্টি টার্টি চলতে গিয়ে চলতে বিভিন্ন রকম ভাবে চলছে। হঠাৎ একদিন অর্জুন আর কৃষ্ণ আলাদা করে, চলো একটু ঘুরে আসি, আলাদা করে সেখানে গেছে। তো গিয়ে অর্জুন দেখেছে একটি মেয়েকে দেখে অর্জুন বলেছে, ওই লাল্লা লাল্লা এরকম একটা হয়েছে, এবং অর্জুন বলেছে এটা কে, এত সুন্দর, হ্যাঁ এত তেজ।
পাগল হয়ে গেছে অর্জুন। যথারীতি এখানে মহাভারতে সবাই কামাহত হয়, এখানেও মদনবাণে জর্জরিত হয়েছেন। কৃষ্ণ অর্জুনকে দেখে বলছে, এইটা কি হচ্ছে, ভালো লেগেছে? হ্যাঁ সত্যি এটাই লেখা আছে, হ্যাঁ আমি কিন্তু বাড়িয়ে বলছি না কিছু। বলেছে ভালো লেগেছে তোমার? বলছে হ্যাঁ, মানে দারুণ দেখতে, মেয়েটাকে দেখেই পছন্দ হওয়ার মতো একটা মহিলা, তো আমার তো প্রচণ্ড মনে হচ্ছে যে একে আমি বিবাহ করতে চাই। বলছে আচ্ছা শোনো বলি, এ হলো আমার মানে সৎ মায়ের মেয়ে, মানে আমার বোন, আমার বাবা বসুদেবেরই গর্ভ মানে কন্যা, এবং অন্য মায়ের গর্ভে এ জন্মেছে। এ খুবই সুন্দরী এবং খুবই ঠিক হবে তোমাদের জুটিটা, তোমরা যদি বিয়ে করতে চাও। এর আবার স্বয়ম্বরের ব্যবস্থা হচ্ছে, বুঝলে? স্বয়ম্বর আবার কী বলো তো, মেয়েদের না কোনো ঠিক ঠিকানা নেই, কাকে না কাকে চুজ করে নেবে। তাতে তুমি হলো অর্জুন, তোমার আছে বল, তোমার আছে শৌর্য, তুমি বলপূর্বক হরণ করে নাও, পালিয়ে যাও। হয় না কিছু দাদা দেখবি পাশের থেকে বলে, ভালোবাসিস তো ভাই, পালিয়ে যা, বল না অনেক পাড়ার দাদারা, ঠিক এরমভাবে বললেন উনি যে পালিয়ে যাও, তোমার ক্ষত্রিয় ধর্মে এটার একেবারেই লাইসেন্স আছে, যে তাহলে তাতে কিন্তু তোমার বীরত্বই প্রদর্শিত হয়। এখানে দু একটা ভার্সন অফ মহাভারত, আমি অন্তত 2 জায়গায় এটা পড়েছি, আমি এক্স্যাক্ট ডিটেল নামটা বলছি না, বাট সুভদ্রারও নাকি অর্জুন যখন এই পুরো অর্জুন এসছে সেই সময় নাকি সুভদ্রারও অর্জুনকে একটা হালকা পছন্দ হয়েছে, কারণ অর্জুনকে না পছন্দ হওয়ার মতো কিছু ছিল না। ছেলে ভালো, ছেলে ভালো, একদম ছেলে ভালো, অত মানে এলিজিবল ব্যাচেলার নয় কিন্তু এলিজিবল হাজব্যান্ড, হ্যাঁ মানে ভালো। তো এবার সে বলেছে তাহলে ঠিক আছে, এবং কৃষ্ণ সেটা জানতেন যে সুভদ্রারও মনে মনে অর্জুনের প্রতি একটা রাগ অনুরাগ তৈরি হচ্ছে, এটা মনে মনে জানতেন বলে এটা কয়েকটা ভার্সনে বলে, একটা ভার্সন আছে, কিন্তু এই আমরা যেটা ভান্ডারকারের ভার্সনে বলছি সেখানেও নেই, মানে বিবেক দেবরায়ের আর এখানেও নেই, রাজশেখর বসুতেও নেই, কালীপ্রসন্ন সিংহতেও নেই। পরে যারা ক্রিটিক্যাল ভার্সন কিছু করেছে সেখানে কিছু জায়গায় এটা আছে। এবার তো যথারীতি আর ও বললো যে তুমি চিন্তা করো না, তুমি আমার ঘোড়া নিয়ে যাও, তোমার মানে কোনো প্রবলেম হলে আমি আছি, তুমি এটা করো, আমি বাকিটা আমি ম্যানেজ করছি। আচ্ছা এখানে একটা ব্যাপার কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে অর্জুন যুধিষ্ঠিরের কাছে দূত পাঠালেন, দ্রুতগামী, অর্জুন পাঠাননি কৃষ্ণ পাঠিয়েছে বেসিক্যালি, কৃষ্ণ দ্রুতগামী দূত পাঠালেন যাতে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি একটা কি বলবো সম্মতি, অ্যাপ্রুভাল লেটার যাতে এটা নিয়ে আসে, জানা তুমি সুভদ্রাকে বিয়ে করলে আমার কোনো অসুবিধা নেই। কার কাছে পাঠিয়েছে? যুধিষ্ঠিরের কাছে। দাদাকে জিজ্ঞেস করেছে, দাদা একটা মেয়েকে পছন্দ হয়েছে, বিয়ে করতে পারি কিনা? দাদা বলেছে হ্যাঁ কোনো চাপ নেই, তুমি করে নাও, বলে হয়ে গেছে, সিম্পল, শেষ। এবার এই সব ডান। এবার অর্জুন বলেছে আচ্ছা তাহলে সুভদ্রার সঙ্গে আমার না এখানে আমার প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, তুই বনবাসে গেলি, উলুপির সাথে তুই মিলিত হলি, তুই কি জানে নাম মণিপুর, হ্যাঁ মন্নলুর বা মণিপুর মানে উড়িষ্যার দিকে গিয়ে তুই চিত্রাঙ্গদাকে বিয়ে করলি, তখন তোর একবারও মনে পড়লো না দাদার থেকে একটু পারমিশন নি? এইখানে কেন? কৃষ্ণের বোন বলে? কৃষ্ণের বোন বললাম, আমার মনে হয় দ্রুতগামী দূত ছিল না, বুঝলি? একটা মানে এইটা তো অলমোস্ট মানে দ্রুতগামী দূত মানে কি খুব তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারবে। আমার মনে হয় ওইখান থেকে ও দুধ পাইনি, জলের নিচে তো এমনিতেও দুধ পাওয়া সম্ভব না। উলুপির ক্ষেত্রে তো বিয়ে হয়নি, ওটা গান্ধর্ব বিবাহ, ওটা একটা ফ্লিং। হ্যাঁ, আর মণিপুরে যখন বিয়ে করেছে সেখানে কিন্তু পাঠাতেই পারতো যে বিয়ে করবো কিনা, রাজা ছিল তো চিত্রভানু, তো হ্যাঁ রাজা ছিল। যাকে এইখানে উনি ওর মনে হচ্ছে যে পারমিশনটা নিয়ে রাখাই ভালো, পরে যদি। আমার আরেকটা মনে হয় যে সেটা হচ্ছে যে আর্যাবর্তের যে ডেসক্রিপশনটা রয়েছে, কলিঙ্গ কিন্তু কলিঙ্গ মনে এই এলাকাটা তার মধ্যে পড়ে না। যেমন দেখবি যখন কলিঙ্গে যখন ঢুকতে যাচ্ছিল তখন যে ব্রাহ্মণরা এসেছিল অর্জুনের সাথে, তারা বলছে আমরা এখানে যাবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক অর্জুন একাই গেছিল, একদম ওই অবধি এসেছিল, তারপরে আর ঢোকেনি। তা আমার হতে পারে যে এটা যেহেতু আর্যাবর্তের মধ্যে, কাজেই এইরকম এইসব কাস্টমগুলো আছে, কিন্তু ওটা যেহেতু বাইরে ওখানে করা যায় এরকম একটা কোনো ব্যাপার অনুযায়ী, হ্যাঁ কিছু না কিছু জাস্টিফাই করাই যাচ্ছে। তো যাই হোক, এবার তো অর্জুন বলল ঠিক আছে চলো, সব কিছু হয়ে গেছে, এবার বিয়ের পালা, মানে পালিয়ে যাওয়ার পালা। তো সে যায়, গিয়ে দেখে যে ও পুজো করে রৈবতক পর্বত প্রদক্ষিণ করছে, সেই সময় ও বলপূর্বক হরণ করে নিয়ে যায় এবং নিয়ে সে চলে যায়, পালিয়ে যায়। পালানোর সময় কয়েকজন সৈনিক এটা দেখতে পায়, দেখে বলে এটা কী হলো, এই সুভদ্রা নাও, এই অর্জুন নিয়ে গেলো, পালিয়ে গেলো, হুলস্থুল লেগে যায়। সঙ্গে সঙ্গে তারা গিয়ে ওই সুধর্মা নামে এক
মন্ত্রণার সভায় এসে সভাপালকে বলে যেরকম হয়ে গেছে, কিন্তু অর্জুন কিন্তু সুভদ্রাকে নিয়ে পালিয়ে গেছে, এই কিন্তু বাজে ব্যাপার হয়ে গেছে। আর সভাপাল মানে ইমিডিয়েটলি বেরিয়ে দাম 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 করে মানে মানে সবাইকে জানিয়ে দিল যে এটা এরকম হয়ে গেছে আর কি, বিশাল কেস, মানে অ্যালার্ম টাইপের বেজে গেছে, মানে সাইরেন হয় না, সাইরেন বেজে গেছে। তো এবার সেই শব্দ শুনে সব মানে পান টান যে করছিল সব কি হয়েছে কি হয়েছে কি হয়েছে করে এসছে। আর সবাই পার্টিতে সকাল থেকে আরে হঠাৎ করে না না তাড়াতাড়ি চলো না, বাজে কেস হয়ে গেছে বাজে কেস পাড়ায়, আপনারা চলুন, এটা এখানে আমাদের মেয়ে ভাগিয়ে নিয়ে গেছে, আমাদের মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছে, ব্যবস্থা করতে হবে। এরা সবাই সমস্ত চলে এসছে, এবং তারা কিন্তু তখন মত্ত ফুল। এবার হঠাৎ করে মাঝখান থেকে বলরাম বলছে 1 মিনিট, আমার একটা বক্তব্য আছে। সেটা হলো কৃষ্ণকে প্রথমে তো ওরা সবাই মিলে বলছে এবার গিয়ে কৃষ্ণ কে অর্জুন, হ্যাঁ অর্জুন কে, অর্জুনকে মেরে ফেরে শেষ করে দেবো, অর্জুনের থেকে সুভদ্রাকে নিয়ে আসবো আর ইমিডিয়েট করতে হবে, অনার কিলিং, হ্যাঁ একদম অনার কিলিং হবে, ইমিডিয়েট করতে হবে ব্যাপারটা। এই সময় বলরাম বললেন 1 মিনিট, আমার একটা বক্তব্য আছে। তোমার কৃষ্ণকে জিজ্ঞেস করছো কৃষ্ণর কি মত, এটা বললো। কৃষ্ণ যখন কৃষ্ণকে জিজ্ঞেস করার ক্ষেত্রে কৃষ্ণ কিছু বলতে গেল, তখন বলতে দাঁড়া অর্জুন, এই যে তোমার এত সখা, হ্যাঁ কী ব্যাপার বলো তো, হ্যাঁ আমার এই তোমার এই সক্ষতা একদম ভালো লাগছে না, আমি কুরুবংশ শেষ করে দেবো, কুরু বংশই শেষ করে দেবো। ও আমার বোনকে নিয়ে পালিয়েছে, আর মত্ত হয়ে গেলে তো লোকজনের ইমোশন কনফিডেন্স বেড়ে যায়, হ্যাঁ কনফিডেন্স বেশি কাজ করে, দুনিয়া হিলা দেঙ্গে টাইপের। তো বলরামও বলছে না সব শেষ করে দেবো, কুরু বংশই ধ্বংস করে দেবো, এই চলো বেরোই। কৃষ্ণ বলেছে 1 মিনিট দাঁড়াও শান্ত হো। ব্যাপারটা হলো অর্জুন যথেষ্ট বড় বীর এবং যোগ্য পাত্র, যুধিষ্ঠিরের থেকে পারমিশন নেওয়া হচ্ছে, আর আমি ওকে কিন্তু হেল্প করেছি, আমার ঘোড়াটোড়া দিয়েছি ওকে, ঘোড়াটোড়া দিয়েছি, আমি হেল্প করেছি ব্যাপারটা করার জন্য। তো ও গিয়ে ও কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু ভালোই। কৃষ্ণ এখানে বলে যে এই মানে যেই বংশ, সে বংশটার কথা ভাবো, এবং বলে যে আমাদের বংশের এইটাতে অপমান হয়নি, বরং বংশের গরিমা বৃদ্ধি পেয়েছে। তো সেই সব অনুযায়ী তাও লোকজন বলছে না মারবো টারবো, বলছে শোনো অর্জুনের মতো যুদ্ধ যে করে তার সঙ্গে তোমরা যুদ্ধ করে পারবে? ও বলছে এইটা তো ঠিক কথা বলেছে। বলছে অর্জুন যুদ্ধে অজয়, ওর সঙ্গে যুদ্ধ করে লাভ নেই, বরঞ্চ মেনে নাও ব্যাপারটা, চলো সবাই মিলে একটা সুন্দর ভালো জায়গায় বিয়ে হয়েছে বোনের, সবাই মিলে আনন্দ করি। না তো তখন বলেছে যে দেখো এখন লড়তে যাবে, ও আমাদেরকে বাজেভাবে হারাবে তোমাদের সবাইকে, তখন আমরা হেরে যাওয়া আর্মি তখন আমাদের মেয়ে নিয়ে চলে গেল, সেটা তো খুব বাজে একটা আমাদের অপমান হবে, আমাদের গৌরবের তো কোনো প্রশ্ন নেই। বরং যদি আমরা হাত মেলাই ওর সাথে, তাতে আমাদের কোনো গরিমা কমছে না, বরঞ্চ বাড়বে। এটা কিন্তু অনেকটাই গান্ধীজির মতন গান্ধীগিরি হয়ে গেল। আমার যখন শক্তি থাকবে না তখন কিন্তু যে বেশি বলশালী তার সাথে হাত মিলিয়ে না আমরা তো মৈত্রী করলাম, এরকম করাটা বেটার। হ্যাঁ আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা হলো কৃষ্ণ বললেন যে আমাদের পিতৃশশা মানে পিসির ছেলে হয়ে শত্রুতা করবে না। আমার একটা বক্তব্য আছে, তাহলে কি কুন্তি আর আমাদের যে কুন্তি আর কৃষ্ণের যে সম্পর্ক, তা তো কাজিন হয়ে গেল না ব্যাপারটা একটু ইন্টারনালি মানে ইয়ে করে। হ্যাঁ বলেছে আমাদের পিসির ছেলে, ও আমাদের সঙ্গে শত্রুতা করবে না, ইয়ে নেই, হয়ে গেছে সব ফাইনাল। এবার এরপরে কি হলো, এরপর তো এই নিয়ে চলে যাওয়া হলো। হ্যাঁ তো অর্জুন পৌঁছলেন, অর্জুনের 14 বছর শেষ, 12 বছর শেষ, অর্জুন 12 বছর শেষও হয়ে গেল, এই মোটামুটি টার্মিনেট হলো ব্যাপারটা। গিয়ে পৌঁছলেন উনি ইন্দ্রপ্রস্থে, পৌঁছে এবার যুধিষ্ঠিরকে প্রণাম, যুধিষ্ঠির বলে আচ্ছা ভালো কথা, তারপর কুন্তিকে প্রণাম, ভালো কথা, এসছো শুনেছি ভালো হয়েছে, কেমন ছিলি মানে হ্যাঁ কিরে কেমন ছিলি, শরীরটা কেমন শুকিয়ে গেছে, এসব কথাবার্তা হয়েছে। তারপর গেছে দ্রৌপদীর কাছে, দ্রৌপদীর তো ব্যাপারটা একটু ঠেস দিয়ে আচ্ছা যাও তুমি তোমার নতুন স্ত্রীর কাছেই যাও, একজন নতুন স্ত্রী হলে পরে তার পুরনো বন্ধন থাকে না, একদম ঠিক এই কথাটা বলেছে যাও। তখন অর্জুন বলছে ক্ষমা করে দাও, কি করব বলো, আমি মদন মানে জর্জরিত হয়ে গেছি, সুভদ্রা মেয়ে খারাপ না, তোমরা 203 ভালোই থাকবে, এরকম একটা ব্যাপার। তো গিয়ে সুভদ্রাকে তুমি একবার দেখো তো করো একবার ওর সাথে অন্তত, দ্রৌপদী আর কি করে, বিয়ে টিয়ে করে চলে এসছে, সেই সময় তো অত কিছু বলা যেত না। তো এবার গিয়ে সুভদ্রাকে দেখেছে, সুভদ্রাটা অপরূপা লাগছে তখন, কারণ ড্রেস চেঞ্জ করে এত দূর জার্নি করে এসে চেঞ্জ করেছে,
অপরূপা রেড, মানে লাল সিল্কের শাড়ি পরে, এটা সিল্কের শাড়ি, তার মানে দেখ মহাভারতের সময়টাতে সিল্ক ছিল, সিল্ক ছিল, মানে চায়নার সাথে একটা সম্পর্ক তো ছিল, বোঝা যাচ্ছে কারেক্ট। ওই লেখার সময়টা অন্তত, লেখার সময়টাতে, নইলে এবার কৌশেয় বসন এখানে লেখা, ওটাই সিল্ক, রেশম, রেশম, হ্যাঁ রেশম, হ্যাঁ। আচ্ছা, তো এর রেড সিল্ক শাড়িও দারুণ। তো অর্জুন বলছে যে না, রেড সিল্ক না, তুমি তোমার যে যাদব বংশীয় যে পোশাক সেই ড্রেসেই বরং আসো। তো আবার চেঞ্জ করে এসছে, তাতেও অপরূপা লাগছে। তো এসে সবার সাথে দেখা, কুন্তির আশীর্বাদ দিলেন, দ্রৌপদীর সাথে দেখা হলো। সুভদ্রা তো জানে যে দ্রৌপদীর খুব একটা ভালো লাগার বিষয় নয় এটা, তো দ্রৌপদীও কিছু কথাবার্তা হলো, কথোপকথন হলো। সুভদ্রা কি রীতিমতো মানে ক্ষমা চাইলেন যে হ্যাঁ আমি তোমার দাসী হয়ে থেকে যাবো দিদি, পাটা ধরে বলছে আমি তোমার দাসী হয়ে থেকে যাবো, প্লিজ অ্যাকসেপ্ট মি। দ্রৌপদী কি আর করবেন, দ্রৌপদী বললেন হ্যাঁ তোমার স্বামী যেন শত্রুবিহীন হয়, হ্যাঁ তোমার স্বামীর জন্য কোনো শত্রু না থাকে। আরে এটা কি ধরনের কথা, আশীর্বাদ হলো, নিজের স্বামীর জন্যই ভালো চাইলি, তার মানে তো রাগটা তো বেশি ছিল না। প্রেম তো একটা আলটিমেটলি। তো যাই হোক, তো এদিকে এটা হয়ে যাচ্ছে, হলো এই মোটা অ্যাকসেপ্টেড হলো। এদিকে এই যে সাত্যত বংশের যে কৃষ্ণের নেতৃত্বে বাকি সবাই এবার এসে গেছে, কন্যাপক্ষ একদম যৌতুক কন্যাপক্ষে এসে, মানে প্রদ্যুম্ন সাম্য সবাই এসছে, এসে প্রচুর যৌতুক। তার মানে এই যে আবার দেখ এখানে আবার কিন্তু যৌতুকটা চালু হয়ে গেল এখানে। আমরা আগে যখন দেখেছি তখন কিন্তু সেটা ছিল না, উল্টো দিকে ছিল, যে ছেলে পক্ষকে যৌতুক দিতে হবে। ঠিক এখানে এসে কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেছে, যে মেয়ে পক্ষ প্রচুর যৌতুক দিচ্ছে, কৃষ্ণ দিচ্ছে, কৃষ্ণ বলরাম দুজনেই প্রচুর দিচ্ছে, দাসী টাসী দিচ্ছে, হাজার দাসী, তার মানে দাস প্রথাও ছিল, তা নাহলে এবার দাসী তুমি দান করো কেমন? একদমই তাই। আরো হাতি ফাতি সোনা দানা কি দিয়েছে, সে ফিরিস্তি দিতে গেলে পরে অনেক সময় লেগে যাবে, দরকারও নেই, প্রচুর দেয়া হয়েছে। দেওয়ার পরে আবার প্রচুর পার্টি হয়েছে। তো পার্টি হওয়ার পরে সবাই চলে গেছে, সবাই একটা পয়েন্ট বলে কিছুদিন থাকার পরে সবাই চলে যাবে। এবার কৃষ্ণকে থেকে গেছে, মানে আমি কিছুদিন একটু থেকে যাই। কৃষ্ণ তো থাকতেই পারে, পিসির বাড়িতে থাকতেই পারে, আর অর্জুনের সাথে একটা ভালো বন্ধুত্ব, থাকি, ভালো কথা। কৃষ্ণ আছে ওখানে। এদিকে 1 বছর পার হয়েছে, তখন তোর সুভদ্রার গর্ভে অর্জুনের সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম জয়ন্ত বা অভিমন্যু। নির্ভীক এবং মন্যমান বলে, ক্রোধী বা তেজস্বী বলে। হ্যাঁ, অভিমানে হচ্ছে এক্সট্রিম, মানে খুব প্রচন্ড, আর মন্যু হচ্ছে ক্রোধ। তার মানে অভিমন্যু প্রচন্ড ক্রোধ ছিল তার। কিন্তু ওই বড় বড়ে বাপকা বিগড়া বেটা যেরকম আর কি হয় সেরকম। আর ইন্দ্রপ্রস্থ দিল্লির ছেলে, হ্যাঁ, তো দিল্লির ছেলে যেখানে সেখানে গিয়ে জানতাম এরা বাপ কনে, ওরকম টাইপ ছেলে, একদম হ্যাঁ। তো দিল্লির ছেলে হিসেবেই বড় হয়েছে, কিন্তু খুব লাল পেয়ার আর কি, সবাই, কৃষ্ণও তাকে খুব ভালোবাসছে, সবাই খুব ভালোবাসছে, এইভাবে অভিমন্যু, এবং ধীরে ধীরে অভিমন্যু কিন্তু মহারথী হয়ে উঠেছে। এবং অর্জুন কিন্তু দেখেই বুঝতে পেরেছে এর যা শৌর্য বীর্য, এ তো মানে শ্রীকৃষ্ণের সমতুল্য। হ্যাঁ, এত মারাত্মক এর পাওয়ার, রাইট। আর তারপরে এছাড়াও দ্রৌপদী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেবের গর্ভে 5টি পুত্রের জন্ম হলো। এই দ্রৌপদীর পুত্র এরা 5 জনই। এর 5 জনের নাম হলো প্রতিবিম্ব যুধিষ্ঠিরের পুত্র, সুতোষম হলো ভীমের পুত্র, সুতকর্মা হলো অর্জুনের পুত্র, শতানিক হলো নকুলের পুত্র, এবং সুতোসেন হলো সহদেবের পুত্র। এই 5 জনের জন্ম হয়ে গেল। ব্যাপারটা তো সুন্দর, মানে ওরা, কৃষ্ণ তখনও আছে এবং সুন্দরী কাটছে। একদিন কৃষ্ণ আর অর্জুন তার ওই সবাই মানে কিছু লোকজনকে নিয়ে যমুনার তীরে আবার পার্টি হচ্ছে, কারণ তখন মানে ইন্দ্রপ্রস্থ তখন এস্টাবলিশ রাজ্য, কারণ ধর্ম অর্থ, এখানে একটু আছে যে ধর্ম অর্থ এবং কাম, এই তিনটেরই মানে প্রচুর বাড়বাড়ন্ত হয়েছে এই রাজ্যে যুধিষ্ঠিরের লিডারশিপে। একদম হ্যাঁ, সেটা তো হয়েছে। লক্ষ্মী বসন, মানে ইকোনমিক্যালি ডেভেলপড, হ্যাঁ, তারপর তোর ইন্টেলিজেন্স, মানুষজন বেশ পড়াশোনা ভালো হচ্ছে, শিক্ষায় এগিয়ে যাচ্ছে, তো এবং ধর্মরাজ তো আছেই, এবং শুধু রাজা বলে নয়, তাকে এমনিই মানুষজন খুব ভালোবাসতো, শ্রদ্ধা করতো, এই চলছে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, কিন্তু দেখ, ধর্ম অর্থ কাম বলছে, মোক্ষ বলছে না, কারণ মোক্ষটা রাষ্ট্রের কাজ নয়, না, মোক্ষটা রাজ্যের কাজ। রাষ্ট্রের কাজ কি সেটাও কিন্তু পরিষ্কার এখানে বলে দিচ্ছে। একদম রাষ্ট্রের কাজ হচ্ছে অর্থনৈতিক উন্নতি, অর্থ, এবং যে যা চাইছে সেটা পূরণ হয়, ওয়েলফেয়ার স্টেট। মোক্ষ হবে কিনা
এটা রাষ্ট্র তখনও দেখছে না। যাই হোক, তারপর তো হ্যাঁ, এবার যমুনা তীরে মানে কি শুধু যমুনা তীরে না, এবার একটা মানে যমুনায় জলবিহার করতে গেছে মানে এটা হলো ওই কি বলে ওয়াটার স্পোর্টস। গরম পড়েছে, সামার, হ্যাঁ গরম পড়েছে, ওয়াটার স্পোর্টস করতে গেছে। তো ওয়াটার স্পোর্টস করতে এদিক ওদিক ঘুরতে হঠাৎ করে একটা খুব সুন্দর বন দেখতে পেয়েছে। না, তার আগে একটা ইম্পর্টেন্ট আমি বলে দিই, এখানে একটু ফোড়ন কেটে দিই। সেটা হচ্ছে যে এখানে পরিষ্কার বলা আছে যে সেখানে সবাই, এবং শুধু কৃষ্ণ অর্জুন এরা করছে না, নারীগণ এদের মানে রাজ পরিবারের নারীগণ করছেন, এবং তাদের মধ্যেও সুরাপান চলছে, যে এটা পরিষ্কার লেখা রয়েছে। দ্রৌপদী এবং সৌভদ্রা দুজনেই সুরাপান করে মত্ত হয়ে গেছেন, এবং এতটা ইনটক্সিকেটেড হয়ে গেছেন যে অনেক জিনিসপত্র নিজেদের বিলিয়ে দিয়েছে, নাও তো আর ভাল লাগছে না এরকম করে। তো কাজেই সুরাপানের একটা ব্যবস্থা ছিল, মহিলাদের সুরাপানে কোনো বাধা দেবেন না, কারণ মহাভারতে আছে। বাধা দেবেন কি না দেবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আলাদা করে এটা বলতে পারেন না আপনি তুমি কি করে খাচ্ছ, মেয়ে হয়ে কি করে এইসব বলা যাবে না। মহাভারত বলছে, আমরা বলছি না। হ্যাঁ, এবার তারপরে সেখানে গিয়ে দেখেছে বন একটা কি সুন্দর বন, হ্যাঁ মানে খুব মানে গ্রিন ফরেস্ট, সুন্দর ফরেস্ট, এবং প্রচুর সুন্দর সুন্দর পশু পাখি আছে। সেই বন দেখে এদের দুজনের খুবই ভালো লাগলো, এবং বললো তাহলে এই স্থানেই কিছুদিন একটু থাকি, বেশ ভালো লাগছে জায়গাটা। তো সুন্দর সব টাবু খাটানো হয়েছে, সুন্দর আছে ওরা। একদিন কৃষ্ণ অর্জুনকে বললো চলো একটু ওইদিকে গিয়ে একটু কথা বলে আস, প্রাইভেট কথা। তো গেছে, দুজন মিলে বসে কথা বলছে, কথা বলতে বলতে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন নিশ্চয়ই। সেখানে হঠাৎ করে এক ব্রাহ্মণের আবির্ভাব হয়। এই ব্রাহ্মণ কীরকম? তপ্ত কাঞ্চন তুল্য, পিঙ্গল বর্ণ মানে হলুদ রঙের দাড়ি, মস্তকে জটা, পরিধানে চিরবাস। এবার চিরবাস মানে কি আমরা জানি না, বাট আমার মনে হয় মানে কোনো একটা কাপড় কিছু একটা করে, বা চিরবাস এখানে লেখা রয়েছে মানে কালো রঙের ড্রেস পরা। বেশ, এই ভদ্রলোক এসছেন এবং এনে বললেন আমি হলাম একজন বহুভোজী ব্রাহ্মণ, তা আমি খুবই ক্ষুধার্ত, তা আমার এই যে খান্ডব বন আছে, এই বনের সমস্ত পশু পাখিদের আমি খাবো, এটা আমাকে হেল্প করো। কেন? আমি অগ্নি। এবং ওরা বুঝতে পারছে আচ্ছা অগ্নি মানে দহন করে খাবে আর কি। তো অগ্নি বলেছে যে আমি সেটা খান্ডব বন দগ্ধ করতে ইচ্ছা করি, এবার তোমরা বলো যে তোমরা আমাকে হেল্প করবে কিনা। হ্যাঁ, তোমরা তো দুজনেই অর্জুন আর কৃষ্ণ, তোমরা তো এত অস্ত্রতে তোমাদের পারদর্শিতা, তো তোমরা আমাকে হেল্প করতেই পারো। এই সময় আরেকটা গল্প আছে এখানে, সেই গল্পটা শোনা ইম্পর্টেন্ট। সেটা হলো শ্বেতকী নামে এক রাজা, সে একটা নিরন্তর যজ্ঞ করে যাচ্ছিল। এতদিন ধরে যজ্ঞ করেছে যে পুরোহিতদের ধোঁয়ায় চোখে ইনফেকশন হয়ে গেছে, মানে ধোঁয়া ঢুকে ছাই ঢুকে পুরোহিতরা বলেছে আমরা যজ্ঞ করতে পারবো না, এইসব এতদিন ধরে যজ্ঞ কেউ করে নাকি। সে তো কি তখন মহাদেবকে বলেছে স্যার আপনি একটুখানি দেখুন ব্যাপারটা, আপনি এসে আমার যজ্ঞটাকে কমপ্লিট করুন। মহাদেব বলে যে আমি তো ডিরেক্ট বসতে পারবো না, ঠিক আছে আমি তোমাকে ভালো একটা লোক দিচ্ছি, দুর্বাসা মুনি, ওকে দিয়ে তুমি যজ্ঞটা কমপ্লিট করো। আর সেই যজ্ঞ চলেছে বহুদিন। এবার এটা এক্স্যাক্ট ডেট টাইমও আছে, 12 বছর ধরে অগ্নিকে শুধু তো ঘৃতাহুতি দেওয়া হচ্ছে। আর এত ঘি খেলে একটা লোকের পেট ঠিক থাকে? অরুচি হবে না? তো অতদিন ধরে ঘি খেয়ে একটা অগ্নিদেবের যথারীতি একটা ক্ষুধামন্দ তো হয়নি, মানে ওটা অরুচি রোগ হয়েছে। এখন আমাকে বলেছে, এখন আমার ওই জন্যই ও ওখানে গিয়ে বলেছে যে আমি খেতে চাই, খান্ডব দহন করব। তো বলছে হ্যাঁ তাহলে করুন, আমাদের হেল্প লাগছে কেন? বলে আরে ব্যাপারটা বুঝতে পারছো না, আমি কি চেষ্টা করিনি ভাবছো? আমি যখনই খেতে যাই উপর থেকে বৃষ্টি হয়, আর এখানে অনেকগুলো হাতি টাতি অনেকগুলো আছে, সব জল বর্ষণ করে, জল সেচন করে, আর কিছুতেই আমি আমার নিজেকে মানে ওই খেতে পারি না। তো এইটা হলো প্রবলেম। তো এবার এই প্রবলেমের জন্যই আমি তোমাদের কাছ থেকে চাই। এবং তখন বলে যে বলে কে করে এটা? বলে শোনো ব্যাপারটা হলো ইন্দ্র। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা যদি প্রথম দিকে দেখে থাকেন তাহলে একটা সময় মনে আছে নিশ্চয়ই, তক্ষককে বাঁচানোর জন্য তক্ষক বাঁচার জন্য ইন্দ্রর কাছে গেছিলো, কারণ ইন্দ্র এখন থেকেই তার বন্ধু, যে তার একটা কানেকশন দেওয়া আছে। সেটা হলো ও বলছে যে তক্ষক বলে একটা সাপ আছে, সে থাকে এই বনে তার ফ্যামিলি নিয়ে,
হ্যাঁ, তো সে সুখে সংসারে থাকে, সুখে সংসার করে। ইন্দ্রের সে আবার খুব ভালো বন্ধু। আর যখনই আমি জ্বালাতে যাই তখনই ইন্দ্র ওপর থেকে বৃষ্টি করে দেয়। তো এই কারণে করতে পারছি না। তো তোমাদের ইন্দ্রর সঙ্গে ইন্দ্র কিন্তু আসবে, ইন্দ্রের সঙ্গে কিন্তু ঝামেলা হবে। তখন বলে দেবতাদের সঙ্গে যুদ্ধ করবো, মানে দেবতা মানে ইন্দ্র। তা আমার কাছে কয়েকটা দিব্যাস্ত্র আছে ঠিকই, কিন্তু আমি মানে ধনুকটা কোথায় আর এতটা পাওয়ারফুল জিনিস কোথায় আছে। তখন বললো দাঁড়াও, একটা উপায় আছে। বরুণ দেবকে তিনি ডেকে পাঠালেন। আর আচ্ছা, এখানে কিন্তু একটা অদ্ভুত জিনিস আছে। আমরা অনেক সময় শুনি বরুণ দেবী নাকি বিয়ের জন্য আমাদের বৃষ্টির জন্য, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা দেখাচ্ছে ইন্দ্র পুরোটা। যাই হোক, বরুণদেব এলেন। বরুণদেব কী করলেন? খুব ইম্পর্ট্যান্ট কাজ করলেন। বরুণদেব 3টে খুব ইম্পর্ট্যান্ট জিনিস দিলেন। এই 3টে ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু ভবিষ্যৎ এই পরবর্তী মহাভারতেও বেশ কয়েকবার এর বিভিন্ন রকম ইউজ দেখা যাবে। প্রথম কি দিলেন? গান্ডীব, যে ধনুকটা সম্পর্কে আপনারা সবাই জানেন। গান্ডীব হলো এটা এত পাওয়ারফুল ধনুক যে ওরকম পাওয়ারফুল ধনুক আর পৃথিবীতে কারো কাছে নেই, আর পৃথিবীতে তৈরিই হয়নি। দ্বিতীয় কি? আচ্ছা, শুধু ধনু না, 2 অক্ষয় তুনির দিলেন, মানে ওই যেটা হোল্ডার, এবং সেটা কোনোদিন মানে নষ্ট হবে না, এই 2টো তুনির দিলেন। আর কপিধ্বজ রথ। এই কপিধ্বজ কি? কপি মানে তো হচ্ছে বাদর, মানে বানর। তো সুতরাং কপিধ্বজ মানে ওই ধ্বজে হনুমানজি, মানে হনুমান যে আমাদের পুরাণের হনুমান, যে রামায়ণের হনুমান, তিনি বসত করবেন। তাতে ওনার রথের যে পাওয়ার সেটা আরও অনেকটা বেড়ে যাবে। এইসব কপিধ্বজ রথ হলো। আর কৃষ্ণকে কিন্তু দিলেন একটা চক্র, যেটার নাম আমরা সবাই জানি সুদর্শন চক্র, এবং কৌমুদকী গদা, যে গদা বারবার আমরা শুনতে পাবো। তো এই অবধি তো ব্যাপারটা হলো। এবার কি হলো? তো এবার হ্যাঁ, দহন শুরু হোক, আমরা আছি, আপনি শুরু করুন। এবং দহন খাওয়া শুরু হলো। আর এরা আছে যে জ্বলছে, আমার ভলক্যানোর মতো ব্যাপার হচ্ছে আর কি। পুরো পর্বত জ্বলে যায়, জঙ্গল টঙ্গল সমস্ত জ্বলে যায়, ওরকম একটা কনসেপ্ট। সব জ্বলে যাচ্ছে, আর পশু পাখি যারা আছে এরাও সাথে সাথে জ্বলে যাচ্ছে। একটা তারস্বরে চিৎকার, কেউ কেউ আকাশের দিকে উঠতে চাইছে। এবার এখানে দেবতারাও দেখছে যে এত বড় একটা বন এভাবে জ্বলে যাচ্ছে। তারাও গিয়ে বলছে কে কি বলে ইন্দ্রকে, যে কী হচ্ছে, খাণ্ডব বন পুড়ে যাচ্ছে কেন, এটা এরকম এত বড় একটা বন জ্বলছে, আর আমরা বুঝতে পারছি না কেন। তখন ইন্দ্র বলছে যে এই হচ্ছে কেস। কৃষ্ণ আর অর্জুন ওখানে দাঁড়িয়ে আছে এবং অগ্নি পুরোটাকে জ্বালিয়ে দিচ্ছে। তক্ষক ছিল ওখানে, তক্ষকের বাস ছিল। এবার হচ্ছে কি, ইন্দ্র বারবার বৃষ্টি করার চেষ্টা করছেন কিন্তু তখনও ঘন করে, কিন্তু অর্জুন এমন তীর চালাচ্ছেন, ওকে পুরো ঢেকে দিচ্ছেন, বৃষ্টি আসতে পারছে না। আর বৃষ্টি শুরু হওয়ার আগেই এত আগুনের যে বল, তাতে বৃষ্টি শুকিয়ে যাচ্ছে। কারেক্ট। তো তক্ষক সেই অবস্থায় ওখানে ছিলেন না। তক্ষক গেছিলেন কুরুক্ষেত্রে, কি বা কাজ ছিল। একদম। তার পুত্র অশ্বসেন তার পুত্র, এরা দুজন ওখানে ছিলেন। তো তার স্ত্রী দেখছেন, এবার আমি অশ্বসেনকে বাঁচাতে পারবো না, এর মানে কি হবে। তক্ষকও নেই যে একটা বুদ্ধি দেবে। অনেক ভেবেচিন্তে কি করেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওর মুখটাকে প্রথমে নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, গিলে ফেলেছে, যে আমি পুড়বো, তোর গায়ে আঁচ আসবে না। তা হচ্ছে না, ল্যাজও গিলে ফেলেছে, মানে পুরোটাই শরীর দিয়ে গিলে ফেলেছে, যে এবার আমি পুড়লাম, তুই পুড়বি না। মানে মায়ের মন কীরকম দেখ, তাও এরকম হচ্ছে। এবার তক্ষক মানে ওপরের দিকে উঠেছে, ওঠার জন্যে, পালাবার জন্যে। তক্ষকের স্ত্রী আর কি, তক্ষকের স্ত্রী পালাবার জন্য যখন বেরিয়েছে, এমনি উঠে অর্জুন তীর মেরে তার শিরচ্ছেদ করে দিয়েছে একদম। আর সেই মুহূর্তেই বৃষ্টিটা কোনোভাবে লিকটিক হয়ে আর কি পড়েছে। এই ফাঁকে অশ্বসেন পালিয়ে গেছে। এবার অশ্বসেন পালিয়ে গেছে, ভালো কথা, স্ত্রী মারা গেলেন অবশ্যই। আবার যুদ্ধ শুরু হলো, সে সাংঘাতিক যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, আর তার মধ্যে কি এই ব্যাপারটাতে, এই যখন ইন্দ্র বৃষ্টিটা করালো, অর্জুন না বৃষ্টিটা দেখে একটু মোহগ্রস্ত হয়ে গেল কিছুক্ষণের জন্য, ত্যাগ করে অশ্বসেন পালিয়ে গেছে। এটার রাগেই এটার রাগে অর্জুন আরো বেশি, এবার শেষই করে দেবো। গরুড় এবং সমস্ত গরুড় তো পাখিদের একজন লিডার, গরুড় এবং পাখিরা ঘুরে দাঁড়িয়েছে যে এবার লড়তে হবে। তারাও অস্ত্র বর্ষণ করছে, কিন্তু অর্জুনের সাথে পারছে না। কৃষ্ণ তো আছেই, কৃষ্ণ নিজের সুদর্শন চক্র চালিয়ে দিচ্ছে। এই মত অবস্থায় ইন্দ্র বলল যে এবার আমাকে নামতে হবে রাস্তায়। ইন্দ্র সমস্ত দেবতাদের বলল আসো,
আমাদের সবাইকে এবার লড়তে হবে। ইন্দ্র তো রাজা, ইন্দ্রকে বললে পরে সবাই আসবেই। তো এবার সমস্ত এলো, কিন্তু যম, তারপর তোর কুবের, বরুণ, সেই বরুণ যে গান্ডীব দিয়ে গেছে, সে আবার লড়াই করতে হয়েছে, আলাদা অ্যাসাইনমেন্ট, এটা আলাদা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তো এবার এরা সমস্ত নিজের নিজের অস্ত্র নিয়ে এসছে, এরা লড়াই করছে, কিন্তু এরাও লড়াই করে পারছে না কৃষ্ণের সাথে আর অর্জুনের সাথে। অর্জুনের সাথে বিশেষই পারছে না, কিছুতেই পারছে না, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, ইনফ্যাক্ট এরা এমন লড়াই করছে কৃষ্ণ অর্জুন, সেটা দেখে ভগবান দেবতারাই ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে পালিয়ে গেছে একদম, যে আরে বাপরে বাপ। আর ইন্দ্রর তখন এমন রাগ হয়েছে, আরে কি কাণ্ড। ইন্দ্র একদিকে কিন্তু মনে মনে, অদ্ভুত ব্যাপার এখানে, একদিকে অর্জুন এত ভালো লড়াই করছে দেখে ইন্দ্র আবার মনে মনে খুশি হচ্ছে, কারণ অর্জুন তো তারই ছেলে, আবার লড়াইটা জিততে হবে সেটাও আছে। তো বাবা ছেলের মধ্যে এই অদ্ভুত ডাইনামিক্স এখানে চলছে, যে ইন্দ্রের সাথে অর্জুনের ডাইরেক্ট লড়াই হচ্ছে, আর ইন্দ্র মনে মনে খুশি হচ্ছে, কিন্তু অর্জুনকে হারাবার জন্য সমস্ত যা যা করা সেটাও করছে। ভালো কথা। এসব হতে হতে লাস্টে মন্দার পর্বত তুলে ছুঁড়ে মেরেছে। এইটাই মানে এটাকে কি বলে, বড় সাপ হচ্ছে, সাপে পড়তে বলা যাবে না। তাতে অর্জুন মেরেছে এক তীর এবং শতখণ্ড হয়ে আরো পড়ে আরো সব মরে গেছে। এবার দৈববাণী না, এবার হলো দৈববাণী। দৈববাণী মানে ইন্দ্রের কাছে এসে বললো যে এই যুদ্ধে কিন্তু আপনি জিততে পারবেন না, এবং যার জন্য আপনি এই চেষ্টাটা করছেন সে কিন্তু কুরুক্ষেত্রে আছে, সে কিন্তু বেঁচে আছে, রক্ষক কিন্তু নেই। তো এখানে আপনি ভগবানটা মানে দেবতাদের নিয়ে আপনি চলে যান এখান থেকে, খান্ডব দহন হয়ে যাবে। আরেকটা ব্যাপার বলেছে, সেটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, সেটা হলো এই দুজন নর নারায়ণের রূপ, মানে একজন নর একজন নারায়ণ, নারায়ণ অবভিয়াসলি যে, আর নরনারায়ণের রূপ, এনাদের কিন্তু যুদ্ধে কেউ পরাজিত করতে পারবে না। ওরা যদি একসাথে যুদ্ধ করে কোনো চান্সই নেই। ঠিক আছে, ভালো কথা। এই সময় লাস্ট একটা হলো যে এই সময় ময়দানব সন্ন্যাসীর বেশে বেরিয়ে যেতে গেছিল, মায়াটায়া করে বেরিয়ে যেতে গেছিল। তো কৃষ্ণ তাকে আটকেছে, এই মারবো আমি তোমাকে, তুমি দানব, আমি বুঝে গেছি। অর্জুন তাকে অভয় দিয়েছে, কেন বা, তো না ওকে মারা হবে না। তো ময়দানব বেঁচে গেছে। তো শেষ জায়গায় আমরা যেখানে আসছি, মানে গল্পটা শেষ নয়, কিন্তু এখানে খান্ডব দহন শেষ, শুধু 3 জন বেঁচে গেছে। 3 জন নয়, অ্যাকচুয়ালি 6 জন বেঁচেছে। অশ্বসেন বেঁচে গেছে, তক্ষকের ছেলে, ময়দানব বাঁচলো, আর 4টি পাখি বাঁচলো। সেই পাখিদের নাম উচ্চারণ করতে সাংঘাতিক অবস্থা, সংগণক এখানে লেখা আছে। এটা যদি হিসাব হয় তাহলে সাংরক, এরকমই একটা নাম, আর সাংরক এরকম একটা নাম। তারপরে এটাকে ইয়ে করা হচ্ছে, এটা সম্ভবত এটা চাতক পাখি অথবা ময়ূর, এর কথা বলা হচ্ছে, কোনো একটা জিনিস। কিন্তু এই অবধি এসে আমার অনেকগুলো দুইখান কথা আছে। 6 জন বেঁচে থাকলো, শয়ে লাখে লাখে জন্তু মারা গেল, একটা বন যেটা প্রকৃতির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটাকে ধ্বংস করে দেওয়া হলো। আমার বক্তব্য হলো, যেখানে পুরো দেবতা কুল কৃষ্ণ আর অর্জুনকে কেন হেল্প করছে, এটার পেছনে একটা কারণ তো আছে, যে হ্যাঁ ইন্দ্রের বন্ধু তক্ষক সেই বনে আছে বলে, সে বন জ্বলে গেলে তক্ষক জ্বলে যাবে, সেই কারণে এটাকে থামানো হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা, যে অর্জুন এবং কৃষ্ণ যে নাকি প্রথমে এসে দেখলো এত সুন্দর একটা বন বলে তারা ওখানে থাকলো, তারপর একজন এসে ওদের রিকোয়েস্ট করলো আমি এটা খাবো, তোমরা আমাকে সাপোর্ট করো, রাজিও হয়ে গেল। কিন্তু শুধু রাজি হয়ে তাদের রাজি হলো তখন না, কিন্তু শুরু করলো কখন, যখন তারা গান্ডীব পেল, কৌমোদকী এবং সুদর্শন চক্র পেল, তারপর বললো ঠিক আছে তুমি যখন আমাদের এই অস্ত্র দিয়েছো, এইবার করা যাক লড়াইটা। এটা একটু স্বার্থপর লাগছে না ব্যাপারটা? আর শুধু তাই নয়, জঙ্গল এবং প্রাণীদের এইভাবে নির্মমভাবে হত্যা করা, মানে এটা তো হত্যা লীলা। একদম একদম। এবং যাকে পেরেছে তাকে মেরেছে, মানে একটা পয়েন্টে তো লেখা আছে যে তাদেরকে মানে কন্ট্রোল করা যাচ্ছে না কোনোভাবে, মানে ওই অ্যাড্রিনালিন রাশটায় পৌঁছে গেছে আর কি। তো এটা কোথাও একটা আমি ঠিক মানে মেলাতে পারছি না। না মেলানো তো যাচ্ছেই না, কারণ হচ্ছে এর আগে অবধি আমরা পুরো এটা আদি পর্বের শেষ পর্যায়ে, এর আগে অবধি আমরা যে দেখলাম
একটি প্রাণীকে মারতে গেল, তার পেছনে কেন, কি ধর্ম, এ কি পাপ করেছিল, তার কি কর্ম, এই সমস্ত কিছু বলা হচ্ছে, না হলে পরে অন্যায় হয় বলা হচ্ছে। এটার ক্ষেত্রে এতগুলো হাতি, অন্যান্য সমস্ত প্রাণী, পাখি, সাপরাও তো প্রাণী, সাপেরা, অন্যান্য সাপেরা, হ্যাঁ, এ সবাইকে মেরে ফেলা হলো একটা বন জঙ্গল দহন করে। তার কোনো যৌক্তিকতা নেই। না, যৌক্তিকতা একেবারেই পাওয়া যাচ্ছে না। এবং একটা জিনিস যদি এখান থেকে শুরু করা যায়, যে মানে একটা জিনিস যদি বের করা যায় বা বের করার চেষ্টা করা যায়, সেটা এরকম হতে পারে যে যেহেতু তক্ষক একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, তার সঙ্গে একটা মানে আমি এটা বলছি ওয়াইজ, লিটারেচার ওয়াইজ, হ্যাঁ, যেহেতু তক্ষক একটা এরকম অদ্ভুত ক্যারেক্টার যে নাকি ভবিষ্যতে অনেক দূর অবধি যাবে, এই তক্ষকের সঙ্গে একটা রাইভেলারি তৈরি করার জন্য দিস ক্যান বি এ সিন। যদি আমি গল্পের জায়গা থেকে, কেউ যদি এটা গল্প লিখেছে এটা ভেবেই তো আমরা বলছি পুরোটা। এবং সেখানে ক্যারেক্টারগুলো কেউ সাদা থাকছে না, মানে না অর্জুন না কৃষ্ণ, দুজনেই যেটা করছে সেটা কিন্তু আপাতভাবে পাপ। আপাতভাবে কি, মানে ডিরেক্টভাবেই পাপ। তো সেই পাপটা করিয়ে কিন্তু আমার মনে হচ্ছে এই ক্যারেক্টারগুলোকে একটা গ্রে শেড দেওয়া হলো, যাতে আমাদের এই প্রশ্নটা আসে যে আচ্ছা, মানে কোনো সময় মানুষ এইটাও করে ফেলতে পারে দেবতা হলেও, সেটা থেকে সতর্ক থাকা উচিত। কারণ আজকের দিনে ফরেস্ট প্রিজার্ভেশন নিয়ে এত কথা হচ্ছে, বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে এত কথা হচ্ছে, এবং সত্যি তো আমরা যথেষ্ট অত্যাচার করেছি, তার যদি এরকম নিদর্শন সেই সময় থাকে, সেটা তো খুব একটা গৌরবের কথা নয়। না, এবার আচ্ছা দেখ, যারা এইসব অনেকেই এই কথা বলে যে দেখো দ্রৌপদীর সাথে এত বড় অন্যায় হয়েছে, তো মহাভারতে লেখা আছে, আমি ধর্মে তো এরকমই হতো। তার মানে কি, এটা মানে ইতিহাস বলে আপনারা মেনে নিচ্ছেন? যারা বলেন আর কি এই কথাটা, যে মহাভারতে লেখা আছে যে দ্রৌপদীর সাথে এটা হয়েছে, তার মানে তো এটা ধর্মের কথা, তাহলে তো ইতিহাস বলে তারা মেনে নিচ্ছে। আমি তো মানছি না। আমি ওই ঘটনাটা বলা আছে ওইভাবেই, তার কারণ একটা কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানেও তুই যেটা বললি সেটা তো একটা মেসেজই, যে হ্যাঁ দেবতা হলে পরেও সে একেবারে ভুল, সমস্ত কিছুর ঊর্ধ্বে এটা নয়। আমার আরও দুটো জিনিস মনে হয়। একটা হচ্ছে যে এই ঘটনাটা বলে এটা তো প্রমাণ করার চেষ্টা হচ্ছে, একটা মেসেজ কি আমরা এটা পেতে, যে আগুনটা কিন্তু অর্জুন বা কৃষ্ণ লাগায়নি, না, তারা একটা ন্যাচারালি, অগ্নি যদি ন্যাচারাল হয়, অগ্নির রাস্তায় যেন কোনো বাধা না পৌঁছয় সেটা সে করছে, সেটা তারা দেখছে। তো ন্যাচারালি, যেহেতু অগ্নি হচ্ছে সৃষ্টির একদম মূলে, ইউনিভার্স সৃষ্টির মূলে, সম্ভবত, জানি না, মানে আমরা জাস্টিফাই করার চেষ্টা করছি না, কিন্তু এটা একটা হতে পারে এরকম, যে যদি ন্যাচারালি কোথাও ফায়ার হয়, সেটাকে আটকানো, সেটা কোনো কাজের কথা না। নেচার যদি ওটা করছে, তাহলে পরে নেচারের কিছু একটা ব্যালেন্স করার একটা জায়গা আছে, সেটাকে বাধা দেওয়া হয় বলে মনে হয়। হ্যাঁ, সেটার মানুষের সেটাকে বাধা না দেওয়াই উচিত। একটা হচ্ছে এটা। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে দেখ, এই ধর্মের সমস্ত, মানে এই ধর্মের আর কি, বৈদিক ধর্মের ব্যাপারে একটা না ফ্যাটালিটি আছে, একটা সমস্ত কিছু ডেস্টিনির উপরে ছেড়ে দেওয়ার একটা জায়গা আছে। এটাও কিন্তু তারই একটা নিদর্শন, যে সব কিছু তো ডেস্টিনি, ও অগ্নি চেয়েছে তাই পুড়ে গেছে। দেখ, তুই যেটাই বল, যতটাই বল, কিন্তু পয়েন্টটা হলো আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা জায়গায়, একটা বনে একটা আগুন লাগে ন্যাচারালি, আমি বলছি কেউ লাগিয়ে দেয়নি, ন্যাচারালি লাগে, আর আমি দেখি যে ওই বনে 500 পশু পাখি আছে সেই মুহূর্তে, যেটুকু জ্বলবে, আমাকে তো যেভাবে হোক ওইখানেই আগুনটা বন্ধ করতে হবে, এটা যেভাবেই হোক, ওটা ন্যাচারালি হোক আর না, নিশ্চয়ই সেই ক্ষেত্রে তো এটা জাস্টিফাই করা যাচ্ছে না, এটা জাস্টিফাইড। আমি জাস্ট ভাবছি ওরা কেন লিখে এটা বোঝার চেষ্টা থাকতে পারে, এটা বোঝার চেষ্টা করছি। যদি আপনাদের কারো জানা থাকে জানাবেন। হ্যাঁ, যদি আপনাদের কোনো পার্সপেক্টিভ থাকে অবশ্যই লিখে জানাবেন, কারণ এই ধরনের আলোচনায় এই প্রশ্নগুলো উঠে আসাটা জরুরি আমার মনে হয় সবসময়। আমরা চেষ্টা করি আমাদের পার্সপেক্টিভ রাখার, অ্যাট দ্য সেম টাইম কিছু প্রশ্ন তুলে ধরার যার উত্তর কিন্তু আমরাও চাইছি, একদম আমাদের কাছে নেই। কিন্তু প্রশ্ন আরেকটা আছে, যেটা জন্মেজয় করলেন এবারে বৈশম্পায়নকে, যে আচ্ছা ময়দানব বুঝলাম অর্জুন অভয় দিয়েছে, অশ্বসেন সে পালিয়ে গেছে, 4টে যেই পাখি সাংরক, 4টে পাখি বাঁচলো কেমন করে, আর সবাই মরে গেল?
ও জানো না, বলছি দাঁড়াও। আরে আমার একটা প্রশ্ন আছে, জন্মেজয় কি অজন্মেজয় এটা জিজ্ঞেস করতে পারলো না যে প্রশ্নটা আমাদের মধ্যে? হ্যাঁ, এটা এত প্রশ্ন করিস তুই, একটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হলে আচ্ছা ও কেন ওটা, এই প্রশ্নটা আসলে যে আচ্ছা অগ্নি জ্বালাতে চেয়েছিল, এরা কেন এরকম সব নিরীহ লোকদেরকে মেরে দিল, কিন্তু এই প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা কেন এলো না আমার মাথায় নেই। এই প্রশ্নটা তো করেছে, বা হতেও পারে অরুণাভ যে প্রশ্নটা হয়তো করেছিল সেই পার্টের মহাভারতটা হারিয়ে গেছে, হতেও পারে, কিন্তু করে নি ধরেই নিচ্ছি। হ্যাঁ, এবার আমরা এখানে কি শুনলো সাংরক তো এক ঋষি মানে বলছেন যে বৈশম্পায়ন যে এক ঋষি ছিলেন, তার নাম হচ্ছে মন্দপাল। তো মন্দপাল সাংঘাতিক মানে ব্রহ্মচর্য পালন করেছেন এবং বিরাট বড় ঋষি, ধর্মের পথে চলেছেন সারা জীবন, এবং একটা সময় সমস্ত রিপু দমন করেছেন এবং একটা সময় মারা গেছে। মারা যাওয়ার পরে সে দেখছে সে আর স্বর্গ লাভ করতে পারছে না। তো সে গিয়ে যমকে বলেছে কি ব্যাপারটা কি আমাকে বলুন তো, আমি তো ধর্মের যা রাস্তা তাতে চললাম, আমার সমস্ত রকম রিপু দমন করলাম, ব্রহ্মচর্যের পথে থাকলাম, ধর্ম চর্চা করলাম, কি কমই থেকে গেল আমার, মানে কী কম হলো আমার, আমাকে বলুন যে কি কোথায় আটকে গেল, আমি সেটাও করে আসছি, তা আমার স্বর্গে তো যেতে হবে। তো তখন তারা বললেন যে দেখো, মানুষ হয়ে যদি তুমি জন্মাও তাহলে তোমাকে 3টে জিনিসের দায়িত্ব তোমার আছে। একটা হচ্ছে তোমাকে বিভিন্ন রকম ধর্মের কাজ করতে হবে, হ্যাঁ সেটা আমি করেছি, ইয়েস চেক বক্স। দ্বিতীয় হচ্ছে তোমাকে কিছুটা সময় হলেও ব্রহ্মচর্য পালন করতে হবে, বলে হ্যাঁ করেছি ব্রহ্মচর্য, ঠিক অপোজিটটা পালন করতে হবে। তারপর তৃতীয় দায়িত্ব মনুষ্য ধর্মে, সেটা হচ্ছে তোমাকে সন্তান উৎপাদন করতে হবে। তোমার পিতৃপুরুষ খুব একটা খুশি না তোমার থেকে, বলে কারণ সন্তান তোমার নরকের একটা বিভিন্ন পার্ট আছে, তোমরা একটা হচ্ছে পুত, তো এই পুত থেকে বাঁচানোর জন্য তোমার পুত্র, বেসিক্যালি পুত্র মানে সন্তান এখানে বলছে, সেটা দরকার আছে। তোমার তো সন্তান সন্ততি হয়নি, তাহলে পরে তোমাকে তো স্বর্গে হবে না, তুমি সন্তান সন্ততি উৎপাদন করো তাহলে পরেই তোমার হবে। মন্দপাল হচ্ছে ও আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে পুরোপুরি ব্রহ্মচর্য না, সন্তান উৎপাদনের ব্যাপার আছে। তো মন্দপাল এবার রিসার্চ করা আরম্ভ করলেন এবং জানতে পারলেন যে আচ্ছা পাখিদের মধ্যে সাংরক যে অনেক বাচ্চা এদের হয়, তাহলে এদের গর্ভেই আমার সন্তান হোক, কারণ তাহলে পরে আমার সন্তান হয়ে গেল এবং আমি এবার স্বর্গে যাব। তো সে এসে এবার খুঁজে খুঁজে জরিতা নামে এক সাংরককে তার পছন্দ হলো এবং সেখানে তারা বিয়ে টিয়ে করলেন এবং 4টে ডিম হলো, বাচ্চা হবে আর কি ডিম থেকে। এই সময় মন্দপাল চলে গেলেন লাপিতা বলে তার যে অন্য স্ত্রী তার কাছে। তো যথাসময় এই এটা জন্ম হয়েছে, হ্যাঁ এর 4টে ছেলে জন্ম হয়েছে। তো এবার খাণ্ডব দহন হচ্ছে, লাপিতার সাথে থেকে এবার ওর মনে হয়েছে যে আরে ওদিকে তো আমার 4টে ছেলে আছে, এদের তো বাঁচাতে হবে। গেছে খাণ্ডব দহনের কাছে, অগ্নির কাছে গিয়ে বলছে দেখো অগ্নিদেব, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তো আপনি সৃষ্টি করেছেন, আপনি না থাকলে তো এই পুরো সৃষ্টিটাই হয় না, হ্যাঁ এবং আপনার মধ্যেই বিলীন হয়ে যাবে পুরো জিনিসটা। এটা কিন্তু ইন্টারেস্টিং কিন্তু কনসেপ্ট, মানে মহাভারতের সময় এই কনসেপ্টটা ছিল যে পুরো ইউনিভার্স ইজ লাইক আ স্ফুলিঙ্গ বা অগ্নি ইজ দ্য মেইন থিং। তো আপনি সব সৃষ্টি করেছেন এখানে, সব কিছুই আপনার মিলিয়ে যাবেন, তো আপনার এইভাবে বিরাট প্রশস্তি, পুরো প্রশস্তি বলছেন, এই জায়গাটা ইন্টারেস্টিং লেগেছে সেই জন্য বললাম। তো তারপরে অগ্নিদেব খুশি হয়েছেন, প্রশস্তিতে খুশি হয়ে যেতেন তখন তারা। তো বলেন আমার স্ত্রী এবং 4টে সন্তান রয়েছে এখানে, আপনি যখন খাণ্ডব দহন করবেন আপনার কাছে অনুরোধ রইল যে আমার ছেলেগুলোকে বাঁচিয়ে দেবেন। তো অগ্নিদেব বলছেন ঠিক আছে, মাথায় থাকলো। তো ঠিক আছে, এবার আবার চলে গেছে লাপিতার কাছে। এদিকে খাণ্ডব দহন হচ্ছে, তো জরিতা যে সে তো জানে না এসব যে কথা হয়ে রয়েছে আগে থেকে, সে তার সেই বাচ্চাদের মধ্যে 4জন, তাদের তখনও মানে ইয়েও বেরোয়নি, পালকও বেরোয়নি, একেবারেই শিশু, কিন্তু তারা আবার জ্ঞান টান আছে তাদের 4 ছেলে, জরিতারই বড়, তারপরে হচ্ছে সরীসৃক, স্তম্ভমিত্র এবং দ্রোণ, এই 4জন। তো জরিত্রী বলছেন যে দেখো তোমরা তো উঠতে পারো না, কিছুই করার নেই, আমি পুড়ে যাব, তোমরা একটা কাজ করো, ওই যে একটা ইঁদুরের গর্ত আছে
তোমরা ইঁদুরের গর্তে ঢুকে যাও, আর আমি ওখানে মাটি দিয়ে ওটাকে বন্ধ করে দেবো, তা আগুন এসে তোমাদের ছুতে পারবে না, তোমরা বেঁচে যাবে। এই 4 জন বলছেন যে না সেটা বুঝলাম, কিন্তু ওটার ভেতরে তো অন্যান্য প্রাণী থাকতে পারে, আমরা জানি ওখানে একটা ইঁদুর আছে, ইঁদুর তো আমাদের তো কোনো শক্তি নেই, আমরা তো ছোটো, ইঁদুরটা আমাদের খেয়ে ফেলবে। পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট। তো জরিতা বলছেন যে খাবে না। আমি বলছি যখন কথাটা মেনে নাও বাবা, আমি দেখেছি একটা চিল এসে একে নিয়ে চলে গেছে, ওটা খালি পড়ে আছে, ওটা খালি। তো এরা বলছে না 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 না, আপনি বলছেন ঠিকই, কিন্তু ও যে যদি থেকে যায় আর অন্য ইঁদুর থাকে তাহলে এখন কি হচ্ছে, আমরা জানি আগুন আসবে, পুড়ে যাব, আর নিশ্চিন্ত, মানে অন্তত জানা মৃত্যু আমাদের। ওটার ভেতরে ঢুকে বসে থাকবো যে বাঁচবো, হঠাৎ করে একজন কেউ খেয়ে নেবে, আনসার্টেন ডেথ। একটা সার্টেন ডেথ, নিশ্চিত মৃত্যু অনিশ্চিত মৃত্যুর থেকে অনেক বেশি শ্রেয়। তো আমরা ভেতরে ঢুকছি না। সাডেন ডেথের থেকে সার্টেন ডেথ ইজ বেটার, হ্যাঁ ওদের বক্তব্য। হ্যাঁ। তারপরে তো তারা ঠিক এবার জড়িত যতই বোঝানোর চেষ্টা করছে, আরে বাবা আমি দেখেছি, আমি চিলটার পেছন গেছি, ওকে বলেওছি যে এই ইঁদুর আমাদের খুব যন্ত্রণা দেয় আমার বাচ্চাদেরকে, তুমি নিয়ে যাও এবং খেয়ে ফেলো, আমি দেখেছি ও খেয়ে ফেলেছে চিলটা। আর এর বাচ্চারা কিছুতেই মানবে না, এই নিয়ে একটা ঝামেলা চলছে, দহন কিন্তু ঘটছে, খান্ডব দহন চলছে এদিকে। তখন লাস্টে এরা বললো যে দেখো, জরিতা বলছেন যে দেখো এখানে খুব ইন্টারেস্টিং এই কথাটা, এটা আমার একদম ছোটোবেলার টিচার এই কথাটাই বলতেন, আমি দেখলাম আজকে যে এটাই আছে, যে যাদের বুদ্ধি আছে তারা তাদের আগামী বিপদ সম্বন্ধে আগে ভাবে, যখন বিপদটা এসে যায় তখন ওটা নিয়ে আর ভাবে না তারা, তখন এটা যারা করার সেটা করে। এখন এটা নিয়ে প্ল্যানিং করার সময় নেই, কারণ আগুনটা লেগে গেছে, এখন করতে হবে যেটা করার, তোমাদেরকে আমি বলছি তোমরা এটা করো। ওরা মানবে না, ওরা বলছে দেখো আমাদের তো পাখা টাকা হয়নি, আমরা উঠতে তো পারবো না, তুমি পারবে, তুমি বেঁচে এখনও চলে যেতে পারো এখান থেকে, তো তুমি চলে যাও, তুমি আবার বিয়ে করো, তোমার আরও সন্তান হবে, তুমি নিঃসন্তান থাকবে না। মাকে বলছে আমাদেরকে আমাদের উপর ছেড়ে দাও, আমরা এইভাবে নিশ্চিত মৃত্যুটা আমাদের জন্য ইটস ফাইন, কোনো অসুবিধা নেই। তো জরিতা কী করেন, চলেই গেছেন, 4 জন রয়েছে। তো আগুন যখন এসছে তখন এই 4 জন আলাদা আলাদা করে আগুনকে আবার ওই সমস্ত কথা বলা আরম্ভ করেছে, যে আমরা মা আমাদের ছেড়ে চলে গেছে, হ্যাঁ আমরা এখানে একা পড়ে আছি, কিন্তু তুমি অগ্নি, তুমি তো সব কিছুর সোর্স, তুমি ইউনিভার্স তোমার থেকে ক্রিয়েট হয়েছে, হ্যাঁ তো আমাদেরকে কি বাঁচানোর কোনো সম্ভাবনা আছে, সবাই আলাদা আলাদা করে বলেছে। তখন আগুন খুশি হয়েছে, অগ্নিদেব খুশি হয়ে তারপরে বলছে যে তোমরা তো সেই সাংরক, বুঝতে পারছি মণ্ডপালের ছেলে, চিন্তা নেই, তোমার বাবার সাথে কথা হয়ে গেছে, তোমাদের কিছু হবে না, হ্যাঁ তোমরা থেকে যাও, ঠিক আছে। মানে আমাদের বাবাও ছেড়ে চলে গেছে, মাও ছেড়ে চলে গেছে। আগুন বলছে অত কথা বলতে হবে না, বাবার সাথে কথা হয়ে গেছে, হবে না কিছু। আর মণ্ডপালেরও চিন্তা হচ্ছে যে আচ্ছা আগুনকে তো বলে এলাম, কিন্তু ছেলেগুলোর কি হয়, লাপিতা যেতে দেবে না, লাপিতার তো ইয়ে আছে, আচ্ছা ওদের কথা মনে করছো মানে তুমি আসলে তোমার স্ত্রীর কথা মনে করছো। হ্যাঁ এই আজকের গল্পে দুবার এই জিনিসটা দেখলাম, যে সতীনের প্রতি একটা রয়েছে, জেলাসি রয়েছে। তো এই অবস্থা, সাংরকদের তো কিছু হলো না। তারপর এবার কৃষ্ণার্জুন যথারীতি এই সমস্ত হয়ে গেছে, ঘটনা সব শেষ, খান্ডব তো দহন হয়ে গেছে, অগ্নি খুব খুশি। ইন্দ্র এদিকে তুই যে বলছিলি ইন্দ্র খুব খুশিও হয়েছিল, তো ইন্দ্র দেবগণকে নিয়ে এসে কৃষ্ণ অর্জুনের কাছে এসে বলেছে তোমরা তো মানে দারুণ, খুবই ভালো লাগলো আমাদের, তো বলো কি বর চাও বলো, তো বরই দিতে পারবে। তো অর্জুন কিন্তু এই বিষয়ে খুবই কনসিস্টেন্ট, ওর যখনই বর চায় অস্ত্রই চায়, হ্যাঁ তো বলেছে অস্ত্র দাও, বলছে অস্ত্র আমি তোমাকে এখন দিতে পারবো না, কিন্তু মহাদেব যদি তোমার উপর প্রীত হয় কোনো দিন তাহলে তুমি সেই অস্ত্র পাবে। কৃষ্ণ ইন্দ্র থেকে বর চায় যে আমাদের দুজনের বন্ধুত্ব যেন অটুট থাকে, ইয়ে দোস্তি হাম নেহি, এইরকম একটা জায়গায় বলে যে এটা যাতে থাকে চিরকাল অটুট, এই বরটা দিয়ে সে চলে যায়। আর কৃষ্ণ বলে আমি মানে অর্জুন কৃষ্ণ দুজন পরিতৃপ্ত, এরা 3 জন মানে ময়দানবকে নিয়ে, ময়দানব আছে বলছে, ময়দানবকে নিয়ে এক রমণীয় স্থানের দিকে
তারা প্রস্থান করেন। এইখানে এসে আমাদের সভা পর্বে ঢুকবো এবার, আদি পর্ব শেষ। আদি পর্ব শেষ। বুঝতে কি পারছেন? অদ্ভুত একটা ব্যাপার, মানে লাস্টের যুদ্ধ শেষ, জঙ্গল শেষ হয়ে গেল, এতগুলো প্রাণী মারা গেল, হ্যাঁ, আর এরা তারপরে যারা দুজন লড়াই করছিল তারা নিজেদের মধ্যে এবার বর এক্সচেঞ্জ করছে। হ্যাঁ। ভেরি গুড। মানে ক্ষমতাসীন লোকদের প্রতি কখনোই যে ট্রাস্ট করতে নেই, বিশ্বাস করতে নেই, সেটা ইতিহাস যেমন শেখায়, মহাভারত সেটাই বোধহয় বলতে চেয়েছে, যে এই ক্ষমতা যাদের আছে না তারা নিজেদের মধ্যে সব করে নেবে, নিজেরটা নিজে বুঝে নাও। এবং এই তো আমরা তো এইভাবেই গল্প বলার চেষ্টা করি, গল্প বলাই বোধহয় আমাদের কাজ, অন্তত আপনাদের কথা শুনে তো সেরকমই দায়িত্বটা ফিল হয়। এবং সেক্ষেত্রে যেভাবে গল্পটা আদি পর্ব অবধি শেষ হলো, তাতে আমরা সম্পূর্ণ মহাভারতের সমস্ত ঘটনা, সমস্ত গল্প যা মহাভারতে আছে তার সমস্ত টাচ করেছি। আমার মনে হয় এতটা ডিটেলে কেউই করেনি বলে আমার ধারণা। যদি কেউ করে থাকে প্লিজ বলবেন, আর করেছেন নিশ্চয়ই অনেকেই, বাট এরকমভাবে আমাদের আপনাদের কাছে নিয়ে আসার কারণ হলো মহাভারতকে আরেকটু পপুলারাইজ করা। অলরেডি মহাভারত প্রচণ্ড পপুলার, আরেকটু অন্যভাবে যদি ভাবানো যায় মহাভারত নিয়ে, বা আজকের দিনে দাঁড়িয়ে মহাভারত থেকে যদি কিছু এমন লেসন্স নেওয়া যায় যেগুলো আমাদের এখনকার জীবনে কাজে লাগবে। সো আজকের এপিসোড আদি পর্ব শেষ হয়ে গেল ব্রহ্মাশিস। আদি পর্ব শেষ হয়ে গেলে একটা প্লেলিস্ট বানিয়ে দিস আদি পর্বের আলাদা করে। আদি পর্বের একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়া হবে এবং সেটা আপনারা অবশ্যই প্রথম থেকে দেখবেন। এবং তার আরেকটা বিষয় হলো যে এরপরে আমাদের কাছে আছে আরও 17টা পর্ব মাত্র। এটা কত নম্বর এপিসোড? কত নম্বর এপিসোড? 18 বোধহয়, 17 বা 18। 18। 18তেই শেষ হলো, বাহ। 18তেই শেষ হলো। হো কি আর বলবো, উনি আছেন আমাদের সাথে। উনি আমাদের সাথেই আছেন। তাহলে আজকের এপিসোড শেষ। আজকের এপিসোড শেষে আরেকবার মনে করিয়ে দিই যে সাবস্ক্রাইব বাটনটাই কিন্তু ক্লিক করতে অনেকে করছেন না। সেটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কী আছে, ফ্রি তো ব্যাপার এমনি। আর তার আগে যা যা বললাম সেই সাপোর্টগুলো তো আপনাদের থেকে পাচ্ছি এবং আশা করি ভবিষ্যতে পাবো। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। তার আগে যেটা বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।